তখন প্রায় রাত্রির শেষ ভাগ। চারিদিকে ঘন কালো অন্ধকার। আকাশ থেকে চাঁদ নেমে গিয়েছে। ব্রাজিলের ঘন কালো দক্ষিণ জঙ্গলে সেই বিশাল বড় ওক গাছটির কাছে বিশাল বড় আকৃতির একটা ইউএফও জাতীয় আকাশযান নিচে ল্যান্ড করলো। জিনিসটা বেশ অদ্ভুত। তার চারিপাশে ঘোরানো বেশ কয়েকটা দাঁত রয়েছে। সেগুলো দিয়েই সে মাটি কামড়ে নিচে দাঁড়ালো। বেশ খানিক্ষণ পর একটা দরজা খুলে 7 থেকে 8 জন লোক ভেতর থেকে বের হলেন। তাদেরকে দেখতে একদম কালো কাপড় দিয়ে ঢাকা এবং তাদের চেহারা এবং কোনো অবয়ব দেখা যাচ্ছে না। দেখতে একটা ক্যাপসুলের মতো। তারা হেঁটে হেঁটে সেই বিশাল বড় ওক গাছটির সামনে গেল, যেখান দিয়ে মূলত ক্যান্টিলিয়া রাজ্যের সদর দপ্তরে ঢুকতে হয়। এই গাছটি অনেক পুরাতন এবং বিগত কয়েক বছরে এটা বেশ বড় হয়েছে এবং এদিক দিয়ে যে ক্যান্টিলিয়া রাজ্যে যেতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না বা জানতেন না। বিশেষ করে কুরুলুস রাজ্যের অনেকেই জানেন না যে সদর দপ্তরে কিভাবে প্রবেশ করতে হয়, তবে সেটা ইকবাল খুব ভালোভাবে জানে। তারা একে একে করে সদর দপ্তরের সেই গাছটির ভেতর দিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর কালো সেই পথ বেয়ে নিচের দিকে চলে আসলো। মূল সদর দপ্তরের যেখানে মূলত রক্ষীরা থাকে সেখানে কোনো রক্ষী নেই, শুধু মানুষের এবং জিনেদের মাথার খুলি পড়ে আছে চারিদিকে। এখানে অনেক বছর ধরে এরকম অবস্থা রয়েছে। তবে রক্ষীবিহীন ক্যান্টিলিয়া রাজ্যের এরকম একটা পরিস্থিতি তারা দেখে বেশ দুঃখবোধই করল। তারা শূন্যে ভেসে উড়ে খানিকটা উপরে গেল সেই বড় মানুষের খুলির উপত্যকা পেরিয়ে। তারপর যখন আগুনের নদীর কাছাকাছি এসে উপস্থিত হলো, সেই ব্রিজটা পার হতেই অপর সাইডে সে খেয়াল করলো যে মূল যে গেট রয়েছে সেই গেটের কাছে কয়েকটা লাশ পড়ে আছে। দেখে মনে হচ্ছে লাশগুলো কয়েকদিন আগেই এখানে ফেলা হয়েছে, কিন্তু এখানে এরকমভাবে লাশ কিসের জন্য রাখা সেটাই তো বোঝা যাচ্ছে না। তারা একটু করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে পরে দেখলো সেখানে বেশ কয়েকজন জিন এখন পর্যন্ত আছে। তারা সেই কালো জিনদেরকে দেখে সঙ্গে সঙ্গে তাদের মাথা নিচু দিকে করে তাদেরকে সালাম ঠুকতে লাগলেন। বললেন যে এখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে, নিশ্চয়ই ইকবাল এখন পর্যন্ত সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারেনি, এই কারণে মূল সদর দপ্তরে এখনও তাদের কবজায় করেনি। তবে আমাদের গোপন সূত্রে যতটুকু খবর পাওয়া গিয়েছে যে খুব শীঘ্রই হানিফা এখানে আসবে। আমাদের এখান থেকে খুব শীঘ্রই পালাতে হবে, সেহেতু তোমরা এখান থেকে খুব দ্রুতই পালাও। সেই কালো জিনদের মধ্যে থেকে একজন সামনে এগিয়ে আসলো। তার মুখ জলজল করছে, চেহারা অবয়ব দেখা যাচ্ছে না। সে সঙ্গে সঙ্গেই সেই জিনগুলোকে বলল, তোমাদের বস কোথায়? তখন সেই জিনগুলো বলে উঠল, তিনি কোথায় আছেন জানি না, তবে আমাদের মূল যে বস এবং বড় শয়তান দুজনেই তো মারা গিয়েছেন। এখন আমাদের এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো তেমন কেউই নেই। বড় বড় যেসব যোদ্ধা জিন আছে তারা অনেকেই আটক হয়েছে মূল কুরুলুস রাজ্যে। তারা কোথায় আছে কেউ বলতে পারে না। আর সব থেকে বড় কথা, আমাদের দলের নেতৃত্ব দেওয়ার মতো এখন কেউ নেই। আন্ডারগ্রাউন্ড কিং কি ভালো আছেন? তিনি এখন কোথায়? এই কথা বলতেই সেই কালো জিনদের মধ্যে থেকে একজন তার চোখ দিয়ে একটা আলোক রশ্মি সেই বড় জিনটার উপর ফেলল। তখন তিনি কিছু একটা ভাষায় তাকে কিছু বললেন, তবে পাশের জিনটা বুঝতে পারল না। সে তখন বলল, আমাকে ক্ষমা করে দিন, নিশ্চয়ই কোনো ভুল কিছু বলেছি। সেই কালো জিনদের মধ্যে থেকে একজন বললেন যে অবশ্যই ভুল কিছুই বলেছ, তুমি এখান থেকে দ্রুত পালিয়ে যাও। আর খুব শীঘ্রই এখানে হানিফা আসতে চলেছে। আমি হানিফার আসার শব্দ শুনতে পাচ্ছি। আমরাও এখান থেকে খুব দ্রুত প্রস্থান নিব। আমরা কয়েকটা জিনিস এখানে নিতে এসেছি, সেগুলো নিয়েই আমরা এখান থেকে চলে যাব। তোমরা কি জানো যে এইখান থেকে ক্যান্টিলিয়ার ঘর কোনটা এবং ক্যান্টিলিয়ার ঘর কোন দিকে? সঙ্গে সঙ্গে সেই জিনগুলো দেখিয়ে দিল এইদিকে। কালো সেই জিনগুলো একত্রে দল বেঁধে ভিতরে যেতে শুরু করলো। বেশ খানিক্ষণ পর তারা ক্যান্টিলিয়ার রুমে প্রবেশ করলো এবং সেখানে যাওয়ার পর তারা ক্যান্টিলিয়ার যেখানে থাকতো সে রুমের সমস্ত জায়গা এদিক ওদিক করে খুঁজতে লাগলো। কিছু একটা তো তারা খুঁজছে, যে জিনিসটা তাদের কাছে হয়তো খুবই মূল্যবান এবং তাদের সেটা প্রয়োজন। তারা এদিক ওদিকে নজর বোলাতে লাগলো, কিন্তু কোনোভাবেই কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। অদ্ভুতভাবে তারা চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। কুরুলুস রাজ্যের সীমানা পেরিয়ে তখন বেশ কয়েকটি সাদা রঙের গাড়ি সামনে থেকে এগিয়ে আসছে। গাড়িবহরের সবার সামনের সারিতে রয়েছে হানিফা এবং তার পেছনে তার সৈন্য এবং দলবল। তারা ক্যান্টিলিয়া রাজ্যের মূল সদর দপ্তর এখন পর্যন্ত খুঁজে পায়নি। যে সমস্ত সৈন্যদেরকে পাঠানো হয়েছিল সেসব সৈন্যরা ফিরে এসেছে এবং আশেপাশে যত ছোটখাটো রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যই তারা দখল করেছে।
কিন্তু ক্যান্টিলিয়া রাজ্যের মূল সদর দপ্তর তারা কেন খুঁজে পায়নি সেটাই বুঝতে পারছে না। হানিফা তখন রেগে গিয়ে বলল, তোমরা এই ছোট্ট কাজটি করতে পারছো না? আমাদের সেনা অধিকারী কই? সকলেই তো অনেক অভিজ্ঞ এবং পুরাতন জিন, তারা কেন এগুলো পারছে না? আগে আমাদের মাফদা এবং নারদ রাজ্যে যেতে হবে, সেখানে কি অবস্থা দেখে আসি। বেশ খানিকক্ষণ তারা জঙ্গলের উপর দিয়ে উড়ে মাফদা রাজ্যে এসে ল্যান্ড করলো। মাফদা রাজ্যের রাজা নিহত হয়েছে গত যুদ্ধে, সেহেতু এই রাজ্যে এখন আর কেউ নেই। এই রাজ্যবাসী সকলে হানিফাকে দেখে ভয়ে তাকে সালাম ঠুকতে লাগলো। সঙ্গে সঙ্গে হানিফা বলল যে, দেখো এই রাজ্যবাসী, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা এতদিন শয়তানের কবলে ছিলে এবং এক প্রকার শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয়েছ। আমার কথা শোনো, তোমরা মহারাজ ইকবালের শাসন আমলে আছো এখন। তখন সেখান থেকে একজন বৃদ্ধ জিন সামনে এগিয়ে আসলো, বলল, কি মহারাজ ইকবাল আবার শাসনে এসেছে? তাহলে আবার আমরা মুক্ত হতে পেরেছি? আর নাড়ু, সে কোথায়? তখন সেনাপতি হানিফা বললেন যে, নাড়ু তো মারা গিয়েছে কত আগেই, সে তো এখানে নেই। আপনারা সে বিষয়ে কিছু জানেন না? তখন সেই জিনটি বলল, না, আমরা তো কিছুই জানি না, আমাদেরকে তো বলা হয়েছে যে রাজা এখানে নেই। সঙ্গে সঙ্গেই সেখানকার বর্তমান যে অধিকারী আছে, মানে যে মূল দায়িত্বে আছে, সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে আসা হলো। বলল কি যে, কি ব্যাপার, তোমরা এখনো এদের উপর এরকম ভাবে? মহারাজ ইকবালের রাজ্যে কোনোভাবেই কোনো অনিয়ম এবং দুর্নীতি সহ্য করব না। রক্ষীরা, সঙ্গে সঙ্গে একে কারাগারে বন্দী করো। শোনো রাজ্যবাসী, এই রাজ্যের যে রাজা ছিল নাড়ু, যে কিনা ক্যান্টিলিয়ার হয়ে কাজ করত এবং বড় শয়তানের হয়ে কাজ করত, সে মারা গিয়েছে এবং এখন তোমরা স্বাধীন। মহারাজ ইকবালের শাসন আমল চলছে। তোমাদের যা কিছু প্রয়োজন সেটা আমার বিশ্বস্ত একজন রাজা বা উপদেষ্টা এখানে দিয়ে যাচ্ছি। সেই উপদেষ্টা তোমাদের সমস্ত কিছু শুনবে এবং সেই এখন থেকে এই রাজ্য পরিচালনা করবে। এখানকার কে রাজা হবে সেটা আস্তে আস্তে আমাদের মহারাজ ইকবাল সমস্ত কিছু ডিসাইড করে দিবেন। আমাদের 7 কিংডমের আন্ডারে যে রাজারা আছে তারা বিষয়টা দেখবেন এবং সকলের সঙ্গে খুব দ্রুতই বৈঠকে বসা হবে। বৈঠকে বসার পর সমস্ত কিছু নির্ধারিত করা হবে। সেহেতু তোমরা কোনো কিছু প্রয়োজন হলে আমাদের কাছে প্রস্তাব রাখবে এবং এখন থেকে তোমরা স্বাধীন। সঙ্গে সঙ্গেই পুরো রাজ্যের আশেপাশে প্রায় লাখ লাখ জনতা চিৎকার দিয়ে উঠল হানিফার কথা শুনে। খুব শীঘ্রই এসব জায়গা মহারাজ ইকবাল ভিজিটে আসবেন এবং সমস্ত কিছু দেখবেন। একে একে করে সে মাফদা, নাড়ু এবং অন্যান্য আরও প্রায় ক্যান্টিলিয়া রাজ্যের 7টা কিংডমে গেল, যেখানে এখন শুধুমাত্র আমাদের ইকবাল মহারাজের রাজ্য শাসন চলছে এবং সমস্ত জায়গায় সমস্ত সেনারা খুশি। তারা এর আগে ইকবালের কথা অনেকবার শুনেছে, কিন্তু ইকবালের শাসন আমল এইবার দেখছে। এর আগে হয়তো অনেকভাবেই ইকবাল সময় পায়নি এবং শাসন করার ওরকমভাবে টাইমও পায়নি, কারণ ততদিনে সে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। যদি সে থাকতো তাহলে হয়তো সকলে জানতো, কিন্তু একমাত্র সলেমানের কারণেই সমস্ত কিছু উল্টে পাল্টে গিয়েছে। সমস্ত রাজ্য ভিজিট করে প্রায় বিকেল বিকেল হয়ে আসলো। তখন হানিফা বলল, আজকে আমরা ক্যান্টিলিয়া রাজ্যের মূল সদর দপ্তরে গিয়ে ঘুরে আসবো। ঠিক আছে, আমাদেরকে দ্রুত রাজ্যে ফেরত যেতে হবে। এখন তো প্রায় দুপুর বিকাল হতে চললো। এখান থেকে ক্যান্টিলিয়া রাজ্যের মূল সদর দপ্তর বেশি না, তবে আমরা যাদেরকে পাঠিয়েছিলাম তারা এই বিষয়টা কেন খুঁজে পায়নি কিছুই তো বুঝতে পারলাম না। আশেপাশে খোঁজ লাগাতে হবে, চলো তো। সঙ্গে সঙ্গেই সেই মূল গাছটার সামনে এসে তারা দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই হানিফা দেখলো সেখানে বিশাল আকৃতির একটা বাহন খাড়া করা। সঙ্গে সঙ্গেই সেই বাহনটা তার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। হানিফা খুব দ্রুত গতিতে সেখানে উপস্থিত হলেন, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে বাহনটা ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে এবং কিভাবে গেল সেটাই হানিফা বুঝতে পারছে না। তার মানে কি এখানে কেউ এসেছিল এবং ভিতরে কি কেউ প্রবেশ করেছে? হানিফার সঙ্গে সঙ্গে চারিদিকে জিনদেরকে লাগিয়ে দিল। বলল কি যে, তোমরা দ্রুত গিয়ে খোঁজ খবর লাগাও, কোথায় কি আছে সমস্ত কিছু তাড়াতাড়ি দেখো, তা না হলে তো সমস্যা হয়ে যাবে। এখানে কি কেউ এসেছিল? নিশ্চয়ই এখনো কালো শয়তানের জিনেরা এখনো বেঁচে আছে। কোনো একটাকে ধরতে পারলে বাকি সকলের খোঁজ অবশ্যই আমরা পেয়ে যাব। হানিফা সেই বড় গাছটার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন সেনা নিয়ে নিচের দিকে নেমে গেল এবং অন্ধকার সেই গলি পার হয়ে সেই খুলির উপত্যকা পার হয়ে আগুনের নদীর কাছে গেল। মূল গেটের কাছে সে বেশ কয়েকটা লাশ পড়ে দেখতে দেখল। তার মানে এখানে নিশ্চয়ই কোনো শয়তান জিনেরা প্রবেশ করেছিল এই কয়েকদিনে। খানিকটা সামনে যেতেই সে খেয়াল করলো যে একজন জিন আহত হয়ে সেখানে কোঁকড়াচ্ছে। সেও শয়তান জিনেদের আওতায় এবং একজন ডার্ক ওয়ার্ল্ডের জিন। সঙ্গে সঙ্গে সেই হানিফা সেই জিনটাকে কি বলল, কি ব্যাপার, তোমার এই অবস্থা কিসের জন্য? এখানে কি কেউ এসেছিল?
সঙ্গে সঙ্গেই হানিফাকে দেখে সেই পুরাতন জিনটি চিনতে পারলো। বলল কি যে, আপনি নিশ্চয়ই হানিফা, আপনি এখানে ছিলেন তাই না? আমি আপনাকে চিনতাম যখন আপনি এখানকার ক্যান্টিলিয়ার হয়ে কাজ করতেন, এবং আমি পরবর্তীতে বুঝতে পারি যে আপনি সম্ভবত মূল সদর দপ্তরের জিন না, আপনি হচ্ছেন গিয়ে কুরুলুস রাজ্যের জিন। কিন্তু ততদিনে আপনি এখান থেকে চলে গিয়েছেন, আমি আপনাকে চিনতে পেরেছি। হানিফা এখানে একজন দূত হিসেবে কাজ করত এবং এখানে সমস্ত খবর সে কুরুলুস রাজ্যে পাচার করত। সেই থেকেই কিন্তু সমস্ত খবর তারা পেয়েছিল। হানিফা তখন বলল, আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি জানো এবং এখানে কারা এসেছিল। সে তখন বলতে লাগলো, 7 থেকে 8 জন কালো জামা পরা বেশ কয়েকজন জিনের মতো দেখতে, কিন্তু অদ্ভুত রকমের জিন। তারা অদ্ভুত রকমের ভাবে, মানে তাদের চোখ নেই, কোনো কিছু নেই, তাদের মুখটা একদম আলোকিত, হাতগুলো বেশ বড় বড় এবং কালো কাপড় দিয়ে তাদের পুরো শরীর অবয়ব ঢাকা। তাদের চোখ দিয়ে এক ধরনের রশ্মি বের হয় এবং সেই রশ্মি দিয়ে আমি যখনই একটা শব্দ উচ্চারণ করলাম তখনই তারা তাদের চোখ দিয়ে আমার শরীরের উপর একটা আলো বর্ষণ করলেন। তারপরে আমি পতিত হয়ে পড়ি। আমার মনে হয় না যে আমি অনেকক্ষণ বেঁচে থাকবো। তারা একটু আগে এখান থেকে বেরিয়ে গিয়েছে আমার চোখের সামনেই। আমি তো মরার ভান ধরে পড়েছিলাম, কারণ আমি জানি যদি আমি বেঁচে আছি এটা তাদেরকে জানিয়ে দিতাম তাহলে হয়তো তারা আমাকে মেরে ফেলতো। আর বাকি যেসব জিন আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। এখানে প্রায় অনেক জিন ছিল, তারা একটু আগে এখান থেকে বেরিয়ে গিয়েছে। হানিফা তখন বুঝতে পারলো যে এখনো কিছু ষড়যন্ত্রকারী জিন চারিদিকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। কিন্তু এই লোকটি যে জিনেদের বিবরণ দিল সেটা কি আদতেও সত্যি, এবং এটা কি সম্ভব? এরকম কোনো জিন হানিফা এর আগে কখনো দেখেনি, অন্ততপক্ষে উপরিভাগে কখনো দেখেনি। তাহলে কি হানিফা যেটা সন্দেহ করছে সেটা কি ইকবালকে কি বলতে হবে? ইকবাল এই বিষয়ে অনেক কিছু জানে এবং এই রাজ্যের চারিদিকে এমন এমন সবকিছু ফিট করে রেখেছে যা একমাত্র ইকবালই বলতে পারবে। সঙ্গে সঙ্গেই সে সেই জিনটিকে উদ্ধার করতে গেল, কিন্তু দেখলো ততক্ষণে সেই জিনটি মারা গিয়েছে। হানিফা চারিদিকে খোঁজ খবর করতে লাগলো এবং সমস্ত জিনেদেরকে যে মূল সদর দপ্তর আছে সেই সদর দপ্তরের চারিদিকে বসিয়ে রেখে গেল। বলল কি যে, এখন থেকে মূল সদর দপ্তর আমরাই পরিচালনা করব। এখানে কোনো জিনেরা আসলে অবশ্যই তাদেরকে আটক করতে হবে এবং যথাসম্ভব যত পারি তত জিনকে এখানে আমরা পাহারায় বসিয়ে দিব। আমাদের সঙ্গে কতগুলো রক্ষী জিন আছে বলতো? যদি না সম্ভব হয় তাহলে আশেপাশের রাজ্য থেকে দ্রুত জিন পাঠাও। হানিফার একজন বিশ্বস্ত সেনাধ্যক্ষ এসে ডাকলো। ডাকার পর বলল, শোনো, আজকে থেকেই তুমি এই মূল সদর দপ্তরের দায়িত্বে থাকবে। তোমাকে আমি নিয়োগ করলাম এবং তোমার আন্ডারে প্রায় 5000 জিন আমি দিয়ে যাচ্ছি। রাজ্যটা যেহেতু বড় সেহেতু এখন তুমি 5000 জিন রাখো এবং চারিদিকে সমস্ত সেনাদেরকে লাগিয়ে দাও, প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা অঞ্চলে। তবে মনে রেখো, এটা কিন্তু শয়তানের রাজ্য এবং শয়তানের রাজ্যে অনেক কিছুই কিন্তু এখন পর্যন্ত শয়তানি কারবার দিয়ে তৈরি করা, সেহেতু সাবধানে থাকবে। তোমরা যেহেতু পবিত্র জিন এবং খুবই নরম জিন, সেহেতু তোমাদেরকে এইসব বিষয়ে বেশ সতর্ক থাকতে হবে। আমি জানি তুমি পারবে এটা। সেই সেনাধ্যক্ষ বলল কি যে, ঠিক আছে সেনাপতি মশাই, আপনি যেভাবে বললেন সেভাবেই করব। আপনি এখন নিরাপদে আসতে পারেন। আর আমি আমার অন্যান্য দূতকে দিয়ে আশেপাশের সমস্ত রাজ্য থেকে আমি আরো 5000 সেনা ডাকিয়ে নিচ্ছি। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। এখন যেটা আছে সেটা আমি খুব ভালোভাবে সামনে নিতে পারবো। ক্যান্টিলিয়া নেই, অন্য কেউ নেই, সকলেই তো পালিয়েছে বা আর যারা ছিল তো মারা গিয়েছে। এই সব মিলিয়ে এখন কোনো জিনিস আশেপাশে নেই। আমাদেরকে আস্তে আস্তে করে এই অঞ্চলগুলো নিজেদের কন্ট্রোলে আনতে হবে। পুরো ব্রাজিল তো অনেক বড়, আমরা ব্রাজিলের সমস্ত জায়গায় প্রবেশ করতে পারবো না, কারণ ব্রাজিলের এমন এমন জায়গা আছে যেখানে শুধুমাত্র ডার্ক ওয়ার্ল্ডের জিনেরাই থাকতে পারে। সেসব জায়গায় রেড দিতে হবে, তবে সেটা আস্তে আস্তে। আমরা যেহেতু এখন হেডকোয়ার্টার্স নিয়ন্ত্রণ এনেছি সেহেতু এখন আমাদেরকে আর ভয় পেলে চলবে না। আপনি এখন আসুন মহারাজ, সেনাপতি মশাই। তখন সেনাপতি মশাই সেখান থেকে বেরিয়ে আসলো। হানিফা বাহিরে এসে আশপাশে খোঁজ খবর করতে লাগলো। তার সঙ্গে যত গাড়িবহর এবং জিন এনেছিল সমস্ত জিনদেরকে এখানেই মোতায়েন করে গেল। তারপর হানিফা গাড়িতে উঠে কুরুলুস রাজ্যের দিকে রওনা দিলেন। তখন রাত হয়ে গিয়েছে, চারদিকে জ্যোৎস্নায় থ করছে। ব্রাজিলের পুরো অঞ্চল যেন উপর থেকে দেখা যাচ্ছে। এই অঞ্চলের অনেক অংশ আছে যেখানে এখন পর্যন্ত কোনো মানুষ এবং জিনের পদচিহ্ন পড়েনি। তাহলে কি তারা সেসব জায়গায় গিয়ে পালিয়েছে? যেসব জিনেরা বেঁচে গিয়েছে তারা এখন কোথায় আছে? তাদেরকে প্রায় কয়েক মাস ধরে খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও কাউকে পাচ্ছে না। নিশ্চয়ই ইকবাল এবং ইউসুফ দুজনকে বের হতে হবে তাদেরকে খোঁজার জন্য, কারণ তারা নতুন করে যদি শক্তি সঞ্চয় করে। তবে হানিফার এটা মনে হয় না, কারণ হচ্ছে
এখন আর কোনোভাবে সম্ভব না। পুরো বিশ্বের সব থেকে শক্তিশালী জিনিসটা এখন ইউসুফের বুকে রয়েছে। সেটা উপেক্ষা করে কেউ এখন আর পার পাবে না। সেহেতু তাদেরকে খোঁজার কোনো মানেই হয় না বা প্রশ্নই ওঠে না। এটা বলে হানিফা ফুল গতিতে তার গাড়ির স্পিড বাড়িয়ে কোরলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো। রানা প্যালেসের সামনে দিয়ে বিশাল এক গাড়ি বহর চলে গেল। গাড়ির ভিতরে বসে আছে সালমান এবং তার স্ত্রী মারিয়া। সালমান এবং মারিয়া এখানকার সমস্ত কিছুর দায়িত্বে রয়েছে। সালমান যেহেতু একজন মানুষ, সেহেতু সে জিনে দুনিয়ায় থাকেন না তেমন। এই রানা প্যালেস দেখার দায়িত্ব তারই রয়েছে। এবং ইকবালের বাবার যে বড় ব্যবসা ছিল, রানা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সেই বড় ব্যবসার দায়িত্ব দেখার দায়িত্ব দিয়েছেন সালমানকেই। সালমান সমস্ত কিছু দেখে। এখানকার বেশিরভাগ অর্থই যায় চ্যারিটিতে এবং বিভিন্ন এতিমখানায়। এটা ইকবালই বলে রেখেছিল অনেক বছর আগে যে সে যদি কোনোদিন ফিরে না আসে বা তার যদি কোনো সমস্যা হয়, তাহলে সালমান যেন সমস্ত কিছু দেখে নেয়। গাড়ি ফুল স্পিডে অফিসের দিকে ছুটছে। তখন সকাল, অফিসের সময় এখন। বেশ খানিকক্ষণ পর হঠাৎ করেই সামনে বিশাল আকৃতির দুটো ডানাওয়ালা লোক ল্যান্ড করলো। সঙ্গে সঙ্গে গাড়ি থেমে গেল। সামনে ড্রাইভার দেখে ভয় পেয়ে গেল। ড্রাইভার এসব জিনিস দেখে অভ্যস্ত না। তার পেছনে যে একটা পরী মেয়ে বসে আছে, মারিয়া যে একটা পরী, সেসব বিষয়ে ড্রাইভারের একদম বিন্দুমাত্র কোনো ধারণা নেই। সঙ্গে সঙ্গে ড্রাইভার সাইডের দিকে ঘুরিয়ে সেইখান থেকে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেল। সামনে কারা এটা যখন সালমান দেখতে পেল, দেখে সালমান নিজে অবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই গাড়ির দরজা খুলে সামনের দিকে গেল এবং দৌড়ে সেই বিশাল আকৃতির ডানাওয়ালা সেই লোকটির কাছে এগিয়ে গেল। খেয়াল করলো এ আর কেউ না, এ হচ্ছে ইউসুফ এবং মায়া। তারা ড্রাগনের উপর চড়ে তারা এখানে ল্যান্ড করেছে। সালমান তখন বলল, আরে ভাতিজা, তুমি তুমি এরকম এসে তো ভয় পাইয়ে দিয়েছ। আমাদের ড্রাইভারের অবস্থা দেখো, ওই যে জঙ্গলের ভেতর দিয়ে পালাচ্ছে। ও তো ওর বাপের জন্য এত বড় পাখি দেখেনি, আর তার পিঠের উপর এরকম বিশাল আকৃতির একজন বিশাল দেহী মানুষ বসে আছে। ওর তো ভয় পাওয়ারই কথা। তো সেহেতু তুমি বলবা না এরকম ভাবে হুট করে চলে আসছো। ইউসুফ তখন নেমে সঙ্গে সঙ্গেই সালমানকে জড়িয়ে ধরল, বলল, চাচা আপনি কেমন আছেন? মায়া সালমানকে সালাম দিল এবং মারিয়াকেও সালাম দিল। তারা সালাম গ্রহণ করলো। তারপর মারিয়া এবং সালমানকে ড্রাগনে উঠিয়ে তারা চলে গেল তাদের অফিসের দিকে, মানে যেখানে তাদের অফিস রয়েছে। তারা অদৃশ্য অবস্থায় রয়েছে, এখন আর তাদের কেউ দেখতে পাচ্ছে না। তারা চাইলে যে কোনো সময় দৃশ্যমান এবং অদৃশ্যমান হতে পারে তাদের ড্রাগন সহকারে। বেশ খানিকক্ষণ ওড়ার পরে তারা তাদের অফিসের সেই ছাদের উপর ল্যান্ড করলো। তারা তো সকলে জিন, বিশেষ করে মায়া, ইউসুফ এবং মারিয়া। আর এদের সঙ্গে থাকতে থাকতে সালমানও নিজেও একটা জিন হয়ে উঠেছে, কারণ তার মধ্যেও বিশেষ কিছু ক্ষমতা চলে এসেছে, সেটা সে বিশ্বাস করে। তারপর তারা ছাদে নামার পরে সেখান থেকে খুব দ্রুত গতিতে মাটিতে নেমে আসলো, মানে সেই অফিসের কাছাকাছি। অফিসের মূল গেট দিয়ে তারা ভেতরে ঢুকলো। সঙ্গে সঙ্গে ইউসুফকে দেখে সকলে তার দিকে তাকিয়ে আছে, কারণ ইউসুফ যে পোশাক পরে আছে সেই পোশাক তো এই জগতের সাথে কোনোভাবেই মিলবে না। খুবই অদ্ভুত রকমের পোশাক। এরকম পোশাক তো আর এখনকার আমলের কেউ পরে না। পুরাতন আমলের রাজাদের পোশাক, বিশাল বড় শেল্ডের মতো, তারপর মুকুট টাইপের কোনো জামা, এই ধরনের জামা তার এখন কেউ পরে না। তাকে সকলে দেখে মনে করছে যে সে কোনো নাটক কোম্পানির কোনো লোক এবং এখানে এসেছে। মারিয়াকে দেখেও তেমনই মনে হচ্ছে, কারণ মারিয়াও ওরকম একটা জামা পরেছে এবং সেই সাথে মায়াও। তিনজনেই এরকম, যেহেতু তারা জিনের জগৎ থেকে এসেছে। আর মারিয়া খুব বেশি একটা অফিসে আসে না, আজকেই এসেছে। এরকম জামা কাপড় দেখে সকলে তার দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ পর যখন সে এগিয়ে গেল এবং সকলকে বলল, কি যে তোমরা এরকম হা করে তাকিয়েছো কিসের জন্য? আমাদের এমডি স্যারের ছেলে। এটা বলতেই সকলে স্যার স্যার বলে চিৎকার করে উঠলো, মানে সালাম দিয়ে উঠলো। এমডি স্যারের ছেলে এবং এমডি স্যারের ছবি কিন্তু এই অফিসে টানানো আছে, দেখছি না ওই যে বিশাল আকৃতির ছবি, সেখানে ইকবালের ছবি দেওয়া। ইকবাল এবং ইউসুফের চেহারা তো একই রকম। সকলে দেখে সালাম দিল। তারা একটু একটু করে লিফটে করে অফিসের উপরের অংশে চলে আসলো। বিশাল আকৃতির সেই রুম যেখানে ইকবাল এবং তার বাবা অফিস করেছে। বিশাল বড় রুম। সেই রুমের ভিতরে চারপাশে বড় বড় ছবি দেওয়া ইকবালের। তার বাবার ছবি দেখে ইউসুফ বলল, আমার বাবা যুবক বয়সে কত হ্যান্ডসাম ছিল, তাই না? সালমান বলল, হ্যাঁ, আমি তো তার সঙ্গে সেই ছোটবেলা থেকেই আছি এইখানে, আমি তাকে দেখেছি। তোমার বাবা খুবই ডেয়ার টেবিল একজন মানুষ, আমি সেটা খুব ভালোভাবে দেখেছি এবং তুমি নিজেই তো পরখ করেছ। তারপর ইউসুফ বলল, হ্যাঁ, আর আমি তার সন্তান হিসেবে বেশ গর্ববোধ করি। সে সিইওর চেয়ারে গিয়ে বসলো। সেখানে বসার পর আচমকা সে একটা রিমোট হাতে নিল। হাতে নিয়ে বলল, চাচাজি এটা কি?
তখন সালমান বলল কি যে এটা টিভি রিমোট, এই টিভি চলে এটা দিয়ে। ইউসুফ বলল কি যে টিভিতে কি হয় এবং কি দেখায়, এটা মূলত কাজ করে কিভাবে। তখন সালমান দেখাতে লাগলো। সে সঙ্গে সঙ্গেই লাল বাটন অন করে বিশাল আকৃতির সামনে থাকা হোম থিয়েটারটা ওপেন করলো। ওপেন করার সঙ্গে সঙ্গেই হোম থিয়েটারে আধুনিক সিনেমা এবং নানান জিনিসপাতি চলতে শুরু করলো। তখন ইউসুফ বলল কি যে বাহ, কি সুন্দর, এখন মানুষ ঘরে বসেই সব দেখতে পারে। সেখানে একটা সিনেমা চলছিল, হলিউডের অ্যাডভেঞ্চার মুভি। তখন ইউসুফ বলল কি যে কি বলছো, এইখানে সমস্ত কিছুই দেখা যায় এরকম ভাবে, এরকম যুদ্ধ আমরা যেরকম ভাবে লড়েছি সেরকম ভাবে দেখো চাচা। সালমান তখন বলল হ্যাঁ, এটা তো সিনেমাতে এরকম হয়, কিন্তু আমরা তো বাস্তবে লড়েছি, এটা তার মানুষের দুনিয়া কেউ জানবে না। তবে সাবধান কিন্তু ইউসুফ, বাবা তুমি কিন্তু মানুষের দুনিয়া এসেছো, এমন কোনো কিছু করো না যাতে করে তোমাকে নিয়ে নিউজ হয়ে যায়। ইউসুফ বলল কি যে নিউজ হয়ে যায় মানে কিছু বুঝলাম না। সালমান তখন বলল এটা এমন এক দুনিয়া যেখানে তুমি যাই করো না কেন, যদি কেউ সেটা ভিডিও করতে পারে সেটা ভাইরাল হয়ে যাবে এবং অনেক সীমাবদ্ধতা আছে, সেহেতু এইসব বিষয় নিয়ে তুমি ঘাটাঘাটি করো না। তুমি যদি এখানকার কেউ না, সেহেতু তুমি আসছো ভালো কথা, এসে এখানে থাকো, মানুষের মতো ব্যবহার করো। তুমি তো একজন মানুষই, তাই না? মানুষের সঙ্গে উঠা বসা করেছো। আর মায়া তুমিও কিন্তু, ঠিক আছে? তোমরা এখানে যে পোশাক পরে ঢুকেছো, ওই পোশাক দেখেই সকলে তাকিয়েছিল। এটা বলতেই মারিয়ার সঙ্গে সঙ্গে হেসে দিল, বলল কি যে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কিন্তু এটা বলতে চাচ্ছিলাম। ওরা কিন্তু যখন ঢুকেছিল তখন কিন্তু সকলে তাকিয়েছিল এরকম ভাবে। ইউসুফ তখন বলল মানুষের দুনিয়াটা অদ্ভুত, আমি বড় হয়েছি এমন একটা জায়গায় যেখানে আধুনিকতার ছোঁয়া একদমই নেই। তবে এখানে আধুনিকতার ছোঁয়া বেশ চমৎকার ভাবে। তবে এক কাজ করি, চলুন আমরা একটু শপিংয়ে যাই। আপনারা যেটা বললেন যে নতুন জামা কাপড় এখানে যেহেতু এসেছি, এখানে বেশভূষা ধরা রাখবে না। তখন সালমান বলল যে আচ্ছা ঠিক আছে যাব, তাহলে চলো আজকে তো আমাদের এখানে খাবা, তাই না? ঠিক আছে। তখন ইউসুফ বলল কি যে হ্যাঁ, তাহলে চলো আগে শপিং মল থেকে ঘুরে আসি, কি বলো মায়া? মায়া বলল কি যে হ্যাঁ ঠিক আছে, গিয়ে দেখি মানুষেরা কি জামা কাপড় পরে। তবে তোমরাও তো আমাদের মতো এরকম জামা কাপড় পরতে যখন আনন্দনগরে তুমি থাকতে। ইউসুফ বলল কি যে হ্যাঁ তা তো ঠিক। তারা ওইখান থেকে সরাসরি শপিং মলে চলে গেল, নিচেও গেল না, যেহেতু তারা জিন, তারা চাইলে যে কোনো কিছু করতে পারে। সালমান বলল কি যে আমি আজকে অফিস থেকে বের হতে পারবো না, আজকে অফিসে বেশ কাজ আছে, মারিয়া তুমি ওদেরকে নিয়ে যাও। মারিয়া, ইউসুফ এবং মায়া তিনজনে শপিং মলে ঘোরাঘুরি করছে। এদিক ওদিকে ঘোরাঘুরি করে নানান জিনিসপাতি কিনলো। মারিয়া এবং মায়া, মেয়ে মানুষ হোক বা জিন, তাদের আচরণ এবং বিহেভিয়ার সবসময় একই রকম, এবং তারা শপিং মলে এসে ঠিক সেম কাজগুলোই শুরু করেছে। নানান ধরনের জিনিস কিনেছে, এটা ওটা কিনেছে। ইউসুফ তো একটা জিনিস কিনে সিদ্ধান্ত, তার বুকের ভিতরে যে এবার জলজল করছে, এটা দেখে একটা সেলসম্যান তখন অবাক হয়ে গেল, বলল স্যার আপনার বুকের ভিতরে এটা কি জ্বলছে? তখন ইউসুফ একটু বুদ্ধি করে বলে উঠল, আসলে আমার বুকে একটা অপারেশন করা হয়েছিল, তো এখানে একটা ডিভাইস বসানো, ওটাই আমার হার্টের কাজ করে। এটা বলতেই সকলে অবাক হয়ে গেল এবং তখন আর কেউ প্রশ্ন করলো না। বেশ খানিকক্ষণ শপিং করা শেষে তারা রাত্রেবেলা রানা প্যালেসে গেল, এবং রানা প্যালেসে আজকে একটা ঈদের মতো আমেজ রয়েছে। যখন মায়া এখানে এসেছে, ইউসুফ এখানে এসেছে, সে তো ইকবাল না এসে তো পারে না, সেহেতু ইকবালও সেখানে এসে উপস্থিত, এবং সাথে হানিফা। রাত্রেবেলা একটা অন্যরকম আমেজের সৃষ্টি হলো, আর ওইখানে তো তেমন কেউ নেই। হানিফা এবং ইকবাল ওরা এসেছিল এমনিই, এসে দেখলো কি যে ইউসুফ এবং মায়া এবং সকলে এখানে বসে আছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে ইকবাল গল্প করতে লাগলো, এখানে আমি বড় হয়েছি, এখানেই পড়াশোনা করেছি, এই রানা প্যালেস আমার জীবনের সেই সূচনা থেকে এই জিনের জগতে আসা পর্যন্ত সমস্ত কিছুর সাক্ষী, সাথে সালমান, তোমাদের সালমান চাচা। তখন ইকবাল সমস্ত কিছু বলতে লাগলো যে কিভাবে তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, কিভাবে সে জিনের জগতে গিয়েছিল, এই সমস্ত কিছু একটু একটু করে ইউসুফকে শোনাতে লাগলো এবং বলতে লাগলো, এবং পরবর্তীতে সে কিভাবে ক্রান্তিকারী হয়ে উঠেছিল, তার মায়ের কাছে গিয়ে তাদের কিভাবে বিয়ে হয়েছিল, কিভাবে ষড়যন্ত্র হয়েছিল, এই বিষয়গুলো তো সে সব কিছু জানে, এবং এই রানা প্যালেস থেকে সমস্ত কিছুর সূচনা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ইকবাল বলল কি যে হানিফা, তাহলে চলো আমরা আজকে উঠি, কি বলো? আমাদের এখানে যেতে হবে, আমাদের যেহেতু রাজ্য এখন একা রয়েছে, তো সেখানে আমরা না থাকলে সমস্যা আছে, এর আগেও কিন্তু এরকম সমস্যা হয়েছিল, তো সেহেতু আমরা যে রাজ্যে নেই এটা কিন্তু কাউকে বলে আসিনি, তাড়াতাড়ি আমরা যাই। বাবা তুমি থাকো, হ্যাঁ, আর মায়া মা তুমি থাকো, হ্যাঁ, আমরা যাই। এই বলে হানিফা এবং ইকবাল দুজনে তাদের বিশাল আকৃতির গাড়ি বহরে চড়ে কুরুলুস রাজ্যের দিকে চলে গেল। ইউসুফ সোফায় বসে আছে, যেখানটায় বসে তার বাবা টিভি দেখতেন। তখন সালমান বলল,
ঠিক এখানে বসেই তো আমার বাবা টিভি দেখতো, সেই টিভিটাই কিন্তু এখনো আছে। ইউসুফ বলল কি যে, চাচা যদি রিমোটটা দেন তো দেখি কিভাবে চালায় এটা, একটু শিখান তো আমাকে। তখন লাল বাটন চাপ দিল এবং বেশ খানিকক্ষণ পর চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে একটা নিউজ তার চোখের সামনে আসলো। সেখানে দেখা যাচ্ছে বিশাল আকৃতির এক অর্ধ ডানাকোটা একজন লোক এসে জঙ্গলের একটা গ্রামের মধ্যে নেমেছে এবং সেটা মোবাইল ফোনে কেউ একজন রেকর্ড করেছে। সঙ্গে সঙ্গেই ইউসুফের বুঝতে একটু বাকি রইল না। সে সঙ্গে সঙ্গেই সালমানকে বলতে লাগলো, এটা মেফো না? সঙ্গে সঙ্গেই সালমান উঠে দাঁড়ালো এবং বলতেছে, হ্যাঁ মেফোই তো। এটা কোন জায়গার নিউজ দেখি, কোন চ্যানেল? সঙ্গে সঙ্গে দেখলো সে SBA নিউজ। সেটা দেখিয়ে তারা অবাক হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে ইউসুফ বলে উঠল, তার মানে কি মেফো মরেনি? যুদ্ধক্ষেত্র থেকে সে এই জন্যই বেঁচে ফিরেছে, এই জন্য তার লাশ পাওয়া যায়নি কোথাও? আমরা তো ভেবেছিলাম সে মরে গিয়েছে, কিন্তু এটা কোন জায়গায়, কোন গ্রাম, একটু ভালো মতো দেখো তো চাচা। সঙ্গে সঙ্গে সালমান বলল কি যে, আমি এখনই দেখছি, মারিয়া আমার মোবাইলটা দাও তো। সঙ্গে সঙ্গেই সে মোবাইলটা নিয়ে সেই জায়গাটার লোকেশন ট্র্যাক করতে লাগলো। ইউসুফ বুঝতে পারলো যে আফ্রিকার আলাস্কার বড় একটা জঙ্গলে, আমেরিকার বড় একটা জঙ্গলে এখনো পর্যন্ত মেফো লুকিয়ে আছে এবং সে বেশ খানিকটা আহত। এটা প্রথমে ইউসুফ ভেবেছিল কোনো মুভির ক্লিপ, কারণ হচ্ছে ওই যে আজকে সকালবেলা সে শিখিয়েছে বা বুঝিয়েছে যে কোনো সিনেমা এরকমভাবে বলিউডে চলে, হলিউডে চলে, সেরকম জিনিস শিখিয়েছে। কিন্তু মেফোকে দেখতে তার চিনতে একটু বাকি রইল না, কারণ মেফোকে সে নিজের হাতে তার হাত কেটেছিল এবং হাতের কিছু অংশটা সেখানে কাটা অবস্থায় রয়েছে এবং সেই জায়গাটা সেলাই করা, এবং তার ডানার কিছু অংশ কেটে ফেলেছিল এবং দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা মেফো এবং তার নিজের হাতেই মেফোকে এরকম ভাবে হত্যা করা। কিন্তু মেফো বেঁচে ফিরেছে সেটা সে কোনোভাবেই বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গেই সে সালমানকে বলল, চাচা আমাকে এখনই এখান থেকে যেতে হবে, আমাকে এখনই আলাস্কার ওইখানে যেতে হবে। সালমান তখন বলল, পাগল হইও না, এখন ওইখানে যেও না। আফ্রিকার এবং আমেরিকার ওই অঞ্চলটায় কোনো মানুষ এবং কোনো জিনেদের বসবাস নেই, ওই জায়গাটা বেশ ভয়ানক, তুমি একা সেখানে গেলে। সঙ্গে সঙ্গেই ইউসুফ বলে উঠল, তুমি কি বলছো চাচা, আমার সঙ্গে এবার রয়েছে তুমি তারপরও? সালমান তখন বলল, শোনো, তোমার সঙ্গে এবার থাকুক আর যাই থাকুক, আলাস্কার ওই জঙ্গল সব থেকে ভয়ানক এবং খতরনাক। ওইখানে আজ পর্যন্ত কোনো মানুষ গিয়ে ফিরে আসতে পারেনি, আর কোনো জিনও ওইখানে কোনো নিবাস তৈরি করতে পারেনি। সেহেতু নিশ্চয়ই ওখানে কোনো সমস্যা আছে। আর মেফো যেহেতু ওইখানে গিয়েছে, সেহেতু ও এখানে বেশি দিন টিকতে পারবে না, ও একা একাই মারা যাবে। সেহেতু এসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। আর যদি তোমার যেতেই হয়, আগে ইকবালের সঙ্গে আমি কথা বলে দেখি, বা তুমি নিজেও কথা বলতে পারো এই বিষয় নিয়ে। আগে তোমার হানিফা চাচার সাথে কথা বলতে পারো, তারপর বিষয়টা বোঝা যাবে। ইউসুফ খানিকটা স্বাভাবিক হলো এবং ঠান্ডা হলো এবং বলল কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ফিরি, আমাদেরকে মহলে ফিরে যেতে হবে। অনেকক্ষণ তো থাকলাম মানুষের জগতে, মানুষের জগৎটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। এখানে এই যে ট্রাফিক, যানজট, কাউ কাউ মারামারি, ছিনতাই, এই নানান জিনিস, এখানে থাকে কীভাবে মানুষ? তখন সালমান বলল কি যে, এখানকার মানুষ এরকম ভাবেই থাকে। আচ্ছা ঠিক আছে ভাতিজা, তাহলে তুমি যাও, হ্যাঁ তুমি গিয়ে বিশ্রাম করো। আর এই বিষয়ে যদি তুমি আলোচনা করতে চাও তাহলে হানিফার সঙ্গে আলোচনা করো, তোমার বাবার সঙ্গে আগে করো না। উনি কিন্তু হানিফা কিন্তু তোমাকে ভালো বুদ্ধি পরামর্শ দিতে পারবে। এটা বলার পর ইউসুফ এবং মায়া তাদের বিশাল আকৃতির ড্রাগনে করে মধ্যরাতে আকাশে উড়াল দিয়ে কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো। ফরটাস তার বিশাল আকৃতির পাখি বহন নিয়ে কোল্ডারের রাজ্যের সীমানার কাছে আসলো। সে আশেপাশে সমস্ত জায়গায় দেখছে। সে মহারাজ ইকবালের সঙ্গে দেখা করে এসেছে এবং আশেপাশের সমস্ত তথ্য নিয়ে এসেছে। বিশাল আকৃতির সেই বড় দেয়াল খুলে গেল এবং খোলার পরে তার পাখিটা নিয়ে সে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার পরে সে সরাসরি কোল্ডারের চেম্বারে গেল। তখন দেখলো ম্যানা হাতি সেখানে ঘুমাচ্ছে বলতে সাময়িক ঘুম, তাকে ঘুম পাড়ানোর জন্য ইকবালকে আসতে হবে। তখন সঙ্গে সঙ্গে কোল্ডার বলল, কি খবর নিয়ে এসেছো বলো তো? ফরটাস তখন বলল, মহারাজ, ইকবাল মহারাজ খুব দ্রুত আসবেন এবং তিনি এসে দ্রুতই ম্যানা হাতিকে ঘুমে পাড়াবেন। তবে তিনি সকল রাজ্যের প্রধানকে ডেকেছেন এবং তার মূল মহলে একটা বৈঠকের জন্য ডাকবেন এবং সেই বৈঠকে সকলকে ডেকেছেন তিনি। আপনাকেও সেখানে যেতে হবে, তবে তিনি এসে সম্ভবত আপনাকে নিয়ে যাবে। কারণ হচ্ছে রাজ্যের পরিস্থিতি তো এখন খুবই খারাপ এবং চারিদিকে কিরকম পরিবেশ সেটা আপনি আমি সবাই জানি। সেহেতু এখন সকলের একটা খুব জরুরি বৈঠকে বসা উচিত। বিশ্বের কোন প্রান্ত কাকে কিভাবে দিতে হবে এবং
ব্রাজিলের যে দক্ষিণ অঞ্চল আমরা নতুন করে দখল করেছি, সেই জায়গাতেও আমাদের নতুন করে উপদেষ্টা পরিষদ এবং মন্ত্রী পরিষদ বসাতে হবে। এইসব বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং এইসব বিষয়ে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হবে। সেটি সমস্ত রাজ্যের রাজাকে ডেকেছেন। ওয়াটারল্যান্ড, হিলল্যান্ড, দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি, তারপর ওদিকে উত্তর মেরু, দক্ষিণ মেরু, আমাদের অঞ্চল, সমস্ত জায়গায় সমস্ত জিনিসদেরকে প্রধানকে ডেকেছে এবং এই খবর রয়েছে আমার কাছে। কল্যাণ তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি বেশ ভালো করেছো, বেশ ভালো খবর নিয়ে এসেছো, ঠিক আছে, এখন তুমি যাও। খানিকক্ষণ বাদে মেনাহাতি নড়ে উঠল। মেনাহাতি বলল কি ব্যাপার, মহারাজ ইকবাল কি আসবেন? খুব দ্রুত আসতে বলুন, কারণ আমার কিন্তু জেগে থাকতে ভালো লাগছে না। আমি ঘুমন্ত অবস্থাতেই ভালো, আর আমার খুব ঘুম পাচ্ছে। এখন আমি সাময়িক ঘুম দিচ্ছি, তবে এরপরে যদি আমি ঘুমাই এবং ঘুমানোর পরে অতি যুদ্ধ বা বিশেষ প্রয়োজন ছাড়া আমাকে যেন আর কেউ না ডাকে, এবং আমি যদি উঠে দেখি যে অপ্রয়োজনে আমার ঘুম ভাঙানো হয়েছে, তার পরিণতি কি হবে কল্যাণ তুমি জানো। তখন কল্যাণ বলল, জি আমি সেটা জানি, এবং আমি অবশ্যই আপনার এই সিংহাসনের গোলাম এবং আপনার গোলাম। আমি সমস্ত কিছু করব আপনার জন্য, ঠিক আছে? কথা বলতেই মেনাহাতি তখন আবার উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়ল। মেনাহাতির খাট বিশাল বড়। মেনাহাতি দেখতেও এত বড় যে তার বিশাল আকৃতির খাটের কাছে প্রায় কয়েক হাজার মানুষ এঁটে যাবে। এত বড় খাট, এবং সে যে থানচিতে করে খায়, সেই থানচিতে কয়েক হাজার বড় বড় ড্রাগন লাগে, পাখি লাগে এবং জন্তু লাগে, যা কিনা সে এক গ্রাসে গিলে ফেলতে পারে। আলাস্কার শেষ মাথা এবং পৃথিবীর সর্বশেষ মাথার একটি অঞ্চল, যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ এবং জিনের পাড়া পড়েনি, যে জায়গাটা এত বেশি ঘন যে ব্রাজিলের অ্যামাজন ফরেস্টও সেই জায়গায় যেন পার পেয়ে যাবে, এবং সেই জায়গাটা তার কাছে কোনো ব্যাপারই না। এরকম ঘন এবং বিস্তৃত জায়গা, যেখানে কোনোদিন সূর্যের আলো পড়েনি, নানান ধরনের জন্তু এবং প্রাণীর বাস। এই প্রাণীগুলো অদ্ভুত রকমের প্রাণী, যাদের 7 থেকে 8টা ঠ্যাং রয়েছে এবং বিশাল আকৃতির বড় বড় 2টি লেজ, মাথা এবং অদ্ভুত অদ্ভুত সব জন্তু, যেখানে কোনোদিন মানুষের স্যাটেলাইট অথবা কোনো কিছু পৌঁছায়নি। এরকম একটা অদ্ভুত দেখতে জায়গা। সেখানকার এক বিশাল আকৃতির স্যাঁতসেঁতে এবং ঘন জঙ্গল বেষ্টিত জায়গা। গাছগুলো একটার সঙ্গে একটা খুব শক্তপোক্তভাবে বেঁচে আছে। খানিকক্ষণ বাদে সেই বিশাল আকৃতির বাহনটি সেখান দিয়ে ভেতরে প্রবেশ করলো, এবং সেই গোল বাহনটি একটু একটু করে সমস্ত গাছের ভেতর দিয়ে মাটিতে এসে ল্যান্ড করলো। মাটিও বেশ স্যাঁতসেঁতে এবং নরম। তারা সেখানে আসার সঙ্গে সঙ্গেই তারা একটু একটু করে ভেতরের দিকে ঢুকে গেল। অটোমেটিক্যালি তাদেরকে নিয়ে যাওয়া লাগলো না। সেখানে এসে নামার সঙ্গে সঙ্গেই তাদের যানটা একটু একটু করে ভেতরের দিকে গুহার মধ্যে ঢুকে যেতে লাগলো। বিশাল আকৃতির এক গুহা, এবং সেই গুহার পরিধি এমন যে চোখে দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে এরকম বড় একটা গুহা রয়েছে, এবং এটা যে এই জায়গায় ঢোকার কত নম্বর গেট সেটা কেউ জানে না। সঙ্গে সঙ্গেই তারা সেই বড় বিশাল আকৃতির গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। একটু একটু করে গুহা অন্ধকার হচ্ছে এবং চারিদিকে সমস্ত কিছু অদৃশ্যমান হচ্ছে। ওই বড় বাহন থেকে একটা বড় লাইট জ্বলে উঠল। লাইটটা সামনে সমস্ত কিছু একদম পরিষ্কার করে দিচ্ছে। বেশ খানিকক্ষণ পর তারা এগোতেই বিশাল আকৃতির একটা লোহার গেট তারা দেখতে পেল। এত বড় বিশাল আকৃতির লোহার গেট যে তাদের বাহন থেকে প্রায় 10 থেকে 15 গুণ বড়। তারা তাদের বাহন সেখানে নেওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেল, এবং গেটের দুই পাশে বিশাল আকৃতির 2টো দৈত্য দাঁড়িয়েছিল। তাদের দাঁতগুলো বেরিয়ে আছে, চোখগুলো এত বড় যে সেই ইউএফওর সমান চোখ হবে। তারপর তাদের নাক, শরীরের অন্যান্য লোম, পশম এবং হাত সমস্ত কিছু এত বিভৎস এবং এত ভয়ঙ্কর যে কেউ দেখলে মূর্ছা যাবে। এরকম জিন এর আগে তারা কখনো দেখেনি। দেখেছে, যদি দেখে থাকে তাহলে হয়তো এরকমভাবে ভয় পেত না। সেই বাহনের ভিতর যে 8টা কালো জিন ছিল, সেই কালো জিনগুলো সঙ্গে সঙ্গেই বলল যে আমরা আন্ডারগ্রাউন্ড কিং এর কাছে এসেছি, দ্রুত দরজা খুলে দাও। সেখান থেকে একজন দৈত্য বলে উঠল, আমরা কোনো অনুমতি ছাড়া বাইরের কাউকে ঢুকতে দেই না। আর আপনারা এখানে প্রবেশ করলেন কিভাবে? আপনারা আসার আগে কি আপনাদের কাউকে দেখতে পাইনি? কেউ দেখতে পাইনি। আমাদের এই গেটের চারিপাশে তো অসংখ্য বড় বড় সেনারা পাহারারত অবস্থায় রয়েছে। আপনাদেরকে কেউ দেখতে পেল না, এটা তো অস্বাভাবিক বিষয়। আপনারা কারা? কোত্থেকে এসেছেন? সঙ্গে সঙ্গেই সেই বড় ইউএফও থেকে বিশাল আকৃতির এক ধরনের লঞ্চার সেই দৈত্যের মুখে গিয়ে লাগলো। লাগার সঙ্গে সঙ্গে দৈত্যটা সেখান থেকে বেহুশ হয়ে পড়ে গেল।
পাশের দৈত্যটি বলল কি যে কি ব্যাপার, কি হলো ওর? তখন সেই ভেতরে থাকা যে লোকগুলো আছে তার মধ্যে থেকে সব থেকে বড় যে বস সেই লোকটির সামনে এগিয়ে আসলো, বললো কি যে কি তোমার কি লাগবে, এটা দ্রুত গিয়ে গেট খোলো আর এই নাও, এটা নিয়ে তোমাদের আন্ডারগ্রাউন্ড কিং এর কাছে দাও। দেওয়ার পরে তারপর এসে একা একা যখন পানিশমেন্ট নিয়ে আমাকে হাতে করে তুলে নিয়ে যাবে তখন বিষয়টা ভালো লাগবে, তাই না? সঙ্গে সঙ্গে দেখলো মহারাজার সিলমোহর মারা একটা বিশাল আকৃতির কাপড় এবং সেই কাপড়ের উপর কিছু লেখা রয়েছে। মূর্খ সেই দৈত্যটি সে সিলমোহর দেখে বললেন কি আচ্ছা ঠিক আছে আপনারা যান, তবে ও এখানে এরকম ভাবে পড়ে আছে, ওকে কিভাবে তুলব? সেই দৈত্যটি এই কথা বলতেই কালো আকৃতি সেই ক্যাপসুলের মতো জিনটা বলে উঠল যে ও আধা ঘন্টা পরে এমনিতেই উঠে যাবে, ওকে অল্প ডোজ দেওয়া হয়েছে। আমরা ছোট বলে ভেবো না যে আমাদের ক্ষমতা কম, আমরা সমস্ত কিছুই জানি এবং পারি, সেহেতু এত কথা না বলে দ্রুত দরজা খুলো। বিশাল আকৃতির সেই গেট সঙ্গে সঙ্গে খুলে গেল। ইউএফওটা আস্তে আস্তে ভেতরের দিকে যেতে লাগলো। যখন সে গেট পার হয়ে ভেতরে ঢুকলো সে খেয়াল করলো বিশাল এক রাজ্য, রাজ্যের চারিদিকে শুধুমাত্র আগুনের লাভার পাহাড় এবং পাহাড়ের মুখ লাভার মতো ফটফট করে ফুটছে। যে নদীগুলো নিচ দিয়ে বয়ে যাচ্ছে সেই নদীগুলো এক ধরনের আগুনের বড় বড় বহন এবং আগুন বয়ে নিয়ে বেড়ায়। বেশ খানিকক্ষণ ওড়ার পরে বিশাল আকৃতির একটা জ্বালাময়ী জায়গার মধ্যে দিয়ে সে ভিতরে ঢুকে গেল এবং রাজপ্রাসাদের কাছে যেতেই তাকে সমাদরের সামনে অসম্মানিত করে উপস্থিত হতে বলা হলো। বলল কি যে কি ব্যাপার, আপনারা কোনো নতুন খবর নিয়ে এসেছেন নাকি? উপরের কি খবর? দ্রুত চলুন, আপনাদের জন্যই মহারাজ অপেক্ষা করে আছেন, আসতে এত দেরি করলেন যে? তখন সেই ক্যাপসুলের মধ্যে প্রধান যে ক্যাপসুল তিনি বলে উঠলেন যে বিশেষ কিছু খবর আছে, তবে উপরের অবস্থা খুব একটা ভালো না, আমাদেরকে খুব শীঘ্রই কোনো পদক্ষেপ নিতে হবে এবং সমস্ত আপডেট আমি নিয়ে এসেছি। চলুন আপনাদের মহারাজের সঙ্গে দেখা করা যাক। আন্ডারগ্রাউন্ড কিংডম ভালো আছে তো? তখন সেই মুখোশ পরা লোকটি বলে উঠল সমস্ত কিছুই ভালো আছে, আপনারা সামনে এগিয়ে চলুন, সমস্ত কিছু বোঝা যাবে। সেই লোকগুলো ইউএফও থেকে নেমে সেই বিশাল আকৃতির দেহওয়ালা মুখে ঘোমটা দেওয়া লোকটির পেছন পেছনে যেতে শুরু করলেন বিশাল এক সরু রাস্তা ধরে। নিশ্চয়ই তারা কোনো একটা গোপন জায়গায় যাচ্ছে কারোর সঙ্গে দেখা করতে, কিন্তু কার সঙ্গে দেখা করতে এবং এটা কোন জায়গা? এরকম একটা জায়গা সম্পর্কে কি আগে ইকবাল কোনো কিছু সংকেত দিয়েছিল, নাকি এটা নতুন কোনো কিছু যেটা কিনা সমস্ত জিনেদের সমস্ত কিছু থেকে আড়ালে ছিল এতদিন? নর্থ আর্কটিক সাগরের পাড়ের আলাস্কার যে জঙ্গল আছে সেই জঙ্গলের বিশাল আকৃতির একটা গুহার মধ্যে মেফো বসে আছে। তার চারপাশে বিশাল আকৃতির বড় বড় দুটো জিন বসে আছে। জিনগুলো মেফোর সেবা দানে সবকিছু সবসময় থাকে। এই জিন দুটো যুদ্ধ পরবর্তী সময় বেঁচে গিয়েছিল, যে জিন দুটো শুধুমাত্র মেফোর ডানা হিসেবে কাজ করে থাকে। তবে একটা ডানায় আহত হয়েছিল এবং বেশ খানিকটা আহত হওয়ার কারণে সেই ডানা দিয়ে ঠিকঠাক মতো উঠতে পারে না। এই দুজন জিনের উপর ভর করে এখন মেফো আকাশে উড়ে বেড়ায় এবং সমস্ত কিছু দেখে, তবে একটা ডানা দিয়ে খুব বেশিক্ষণ সে আকাশে উঠতে পারে না। এই জিন দুটো শুধুমাত্র মেফোর সেবাদানে এবং সমস্ত কিছুতে সবসময় নিয়োজিত থাকে এবং মেফো যা বলে জিন দুটো শুধুমাত্র তাই শোনে। মেফো সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়ল। মেফো খুবই খারাপ একটা স্বপ্ন দেখেছে। সে এতক্ষণ এখানে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠেই সে তার হাতে বড় একটা টান অনুভব করলো। হাতের বেশ খানিকটা অংশ সে ব্যথা পেয়েছে এবং অনেকটা শুকিয়ে এসেছে। তবে সে এরকম পরিস্থিতি থেকে কখন যে উত্তরণ হতে পারবে, ইউসুফ এবং ইকবাল দুজনেই তার একদম 12টা বাজিয়ে ছেড়েছে। সে যে বাজে স্বপ্ন দেখেছে সেটা সে অনেক বছর আগে থেকেই দেখছে এবং এটা তার কাছে নতুন কোনো স্বপ্ন নয়। সে দেখছে একটা খুবই সুন্দর দেখতে মেয়ে। মেয়েটা কোনো মানুষ নয় সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারছে, কারণ মেয়েটার পিঠে জিনেদের মতো ডানা রয়েছে, কিন্তু সেটা কোনো স্বাভাবিক ডানা না, অনেক পাতলা এবং ফড়িনের মতো ডানা। এবং সেই মেয়েটি অসম্ভব রকম সুন্দর, একটা শাড়ি পরা। সে তার পেছনে দৌড়াচ্ছে, মানে মেফোর পেছনে দৌড়াচ্ছে এবং বলছে বাবা খেয়ে নাও, না হলে কিন্তু তুমি দুর্বল হয়ে যাবে, তোমার বাবার মতো শক্তিশালী হতে পারবে না। তারপর তার বাবা আসলো। বাবা এসে বলে কি মেফো তুই এরকম ভাবে না খেয়ে দৌড়ে বেড়াচ্ছিস কিসের জন্য? এই স্বপ্নটা মেফো ছোটবেলা থেকে দেখে আসছে এবং মেফো জানে যে তার মা নিশ্চয়ই কোনো স্বাভাবিক মানুষ নয়। তার মা কে? তার মাকে কোনোদিন সে দেখেনি। তার মার কাছে অনেকবার তার বাবার কাছে জিজ্ঞেস করেছে,
অসংখ্য বার সে জিজ্ঞেস করেছে তার বাবার কাছে যে তার মাকে, কিন্তু তার বাবা তাকে কিছুই বলেনি। তার বাবা কেন তাকে কিছু বলে না এবং কেন এই জিনিসটা সে বারবার দেখে? তার মানে কি তার মা এখন পর্যন্ত জীবিত আছে? কোথায় আছে? কিভাবে আছে? তার মায়ের পরিচয় সে জানতে চায়। সঙ্গে সঙ্গে সে আবার চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে আসলো। দুজন জিন বলল কি যে, মহারাজ, আমরা খুব দ্রুতই আপনাকে সুস্থ করার সমস্ত পায়তারা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা দক্ষিণের দিকে গিয়েছিলাম, কিন্তু আমরা কোনোভাবেই সেই সুড়ঙ্গ খুঁজে পাইনি যেটা আপনি খুঁজে চলেছেন। সুড়ঙ্গটা খুঁজে পেলেই যে আমরা ভিতরে ঢুকতে পারবো এমনটা কিন্তু না। আমাদেরকে কিন্তু সেখানে ঢোকার পারমিশন নিতে হবে। এমনও হতে পারে যে আপনি যেরকমটা বলেছেন যে সেখানে যাবার পরে যদি সেসব দৈত্যজনেরা আটকে দেয়, যেমনটা নাফ বলেছিল। নাফের কাছে তো পাস ছিল, তাই না? আপনি কি সেটা নিয়েছিলেন? সঙ্গে সঙ্গে মেফো তার গলার দিকে তাকালো। সে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার পাস তার কাছে আছে, কিন্তু সেই সুড়ঙ্গ এবং সেই জায়গাগুলো সে খুঁজে পাচ্ছে না। কোনোভাবে সে সেখানে ঢুকে যেতে পারলে তার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং সেখানের রাজার সাহায্য নিয়ে সে আবার নতুন করে তার শক্তি সঞ্চার করতে পারবে। কিন্তু আশেপাশে খোঁজাখুঁজি করে সে কোনোভাবে খুঁজতে পারছে না। কয়েকদিন আগে সে বেরিয়েছিল সে জিনিসটা খোঁজার জন্য, কিন্তু তার একটা ডানায় শক্তি কম থাকার কারণে সে আসলে চারিদিকে কোনো কিছু খুঁজে পায়নি। অনেক জিদ করে সে চারিদিকে খুঁজেছে এবং জিদ করতে গিয়ে সে মানুষের এলাকায় ঢুকে পড়েছিল এবং সেখান থেকেই সে ক্লান্ত হয়ে ওইখানে মানুষের একটা গ্রামে ল্যান্ড করেছিল এবং অচাওয়া সত্যিই সেখানে ল্যান্ড করেছিল, যার কারণে সমস্ত মানুষ তাকে দেখে ফেলেছে। তখন সে ওই অন্য জিনটাকে বলে উঠল যে, বলতো ওই মানুষগুলো কি আমাকে দেখে ফেলেছে, বা দেখলেও ওরা কি কাউকে বলে দিবে? আমার পরিচয় কাউকে জানানো যাবে না। তখন সে জিনগুলো বলল, আরে কি বলেন, ওরা তো সামান্য মানুষের বাচ্চা, ওরা এরকম জিনিস কখনো দেখেছে নাকি? আর ওদেরকে যে ভয় দেখিয়েছি ওরা তো আর কোনোদিনই এই গ্রামেই থাকবে না। আর আপনি আছেন, কেউ দেখবে কিনা? আপনাকে কেউ দেখবে না, আর আপনি কোথায় আছেন সেসব বিষয়েও কেউ টের পাবে না। তবে আমরা চেষ্টায় আছি যে ওই জিনিসটা যেন আমরা খুব দ্রুত খুঁজে বের করতে পারি। আপনি যেরকমভাবে বলেছিলেন সেরকম সুড়ঙ্গই আছে। তবে মহারাজ, আপনি দ্রুত সুস্থ হন। সুস্থ হলে আপনি নিজেই খুঁজতে পারবেন। কিন্তু আপনি তো ঘুমাচ্ছেনই না, আপনার ঘুম প্রয়োজন। আপনি টানা 1 সপ্তাহ ঘুমান, দেখবেন কি যে আপনার অনেকটা সেরে উঠেছে। আপনার হাতের ক্ষত এখন পর্যন্ত ঠিকঠাক মতো সারেনি। হাতটা তো প্রায় কেটে পড়েই যেত, তবে জিনেদের শেল ছিল বলে সেটা অল্পের উপর দিয়ে বেঁচে গিয়েছে। আর পাশে থাকা আরেকটা জিন বলল, এই যে আমার উপর দিয়ে গিয়েছে, আমার হাত কেটে গিয়েছে, এই যে এই হাতটা, এই কারণেই তো আমি উঠতে পারি না ঠিক মতো। এই দুটো জিন মেফোর ডানা হিসেবে কাজ করে। মেফো যেখান থেকে বেঁচে ফিরেছে সেটা ইউসুফ জেনে গিয়েছে, সেটা মেফো জানে না। তবে মেফো কি পারবে তার শক্তি পুনরায় সঞ্চার করতে এবং পুনরায় সে আবার ফেরত যেতে? তবে ফেরত গেলেও কোনো কাজ নেই, কারণ হচ্ছে কি ক্যান্টিলিয়া বেঁচে নেই। সে চেয়েছিল মূল সদর দপ্তর মানে ক্যান্টিলিয়া রাজ্যের উপর তার মূল প্রভাব বিস্তার করতে, কিন্তু সেটা সে করতে পারেনি। সে ইউসুফের কাছে হার মেনে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। মেফো তখন সেই জিন দুটোকে বলল, তোমরা আমাকে একা থাকতে দাও তো, আর তোমাদেরকে কি এখানে বলেছি বিশ্রাম করার জন্য? তোমরা দ্রুত আলাস্কার সমস্ত জায়গায় গিয়ে খোঁজ করো। আমি যতটুকু নাফের কাছ থেকে শুনেছিলাম ওদের মূল সদর দপ্তর বা মূল গেটটা এদিক দিয়েই তো ঢুকতে হয়। পৃথিবীর আরো অনেক জায়গায় তাদের গেট আছে, তবে সেসব গেট দিয়ে ঢোকার অনুমতি সকলের নেই। আমি জানি যে মূল গেট এখানে কোনো একটা জায়গায় আছে, সেটা আমাকে খুঁজতে হবে, যেভাবেই হোক খুঁজতে হবে। যাও, দ্রুত এখান থেকে যাও। তাই বলে সেই জিন দুটোকে সেখান থেকে তাড়িয়ে দিল এবং মেফো নদীর কাছে এসে বিশাল আকৃতির একটা মাছ যেতে দেখল। সঙ্গে সঙ্গেই মেফো তার হাতে থাকা সেই বড় টেরা জাতীয় ধারালো সেই জিনিসটা দিয়ে সেই মাছটার মাথা বরাবর নিরিখ করে মাছটাকে শিকার করলো এবং সেখান থেকে তুলে ফেললো। তারপর সেই মাছটা উপরে তুলে সে কাঁচা অবস্থায় কামড়ে খেতে লাগলো। মেফো এসব জিনিস খেয়ে অভ্যস্ত এবং সে এখান থেকে খুব দ্রুত নিরাপদে ফিরে যেতে চায়, তার পুনরায় পুরনো শক্তি ফিরে পেতে চায়। এজন্য সে মরিয়া হয়ে আছে। দক্ষিণ তৃণভূমির বেশ কয়েকটি গ্রাম প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। সেখানকার মানুষজন গাড়ি ভর্তি করে তাদের সমস্ত মালামাল নিয়ে অন্য কোনো গ্রামের দিকে চলে যাচ্ছে, নতুন কোনো জায়গার সন্ধানে। আশেপাশের প্রায় প্রতিটা গ্রামেরই একই অবস্থায় রয়েছে। প্রায় প্রত্যেকটা গ্রামেই একের পর এক ফাঁকা হয়ে যাচ্ছে। কোনো এক অজানা শক্তি বা মাটির নিচের থেকে কোনো কিছু এই গ্রামের অসংখ্য জিনকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব ইয়াং জিন রয়েছে তাদেরকে, মহিলা এবং ছোট বাচ্চাদেরকে এখান থেকে নিচ্ছে না। বিশেষ করে যারা ইয়াং জিন আছে এবং বয়স্ক তাদেরকে নিচ্ছে না, শুধুমাত্র ইয়াং জিনদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা কিসের জন্য এবং কেন?
এই কারণেই গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে এবং সমস্ত লোকজন গাড়ি বহর করে অন্য গ্রামের দিকে, যেখানে মূলত শক্ত মাটি এবং পাথর রয়েছে, সেখানে যাওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে। একজন কৃষক অন্য একজন কৃষককে বলে উঠল যে এরকমটা কেন হচ্ছে, আমাদের উপর থেকে তো কোনো সহায়তা আসছে না, কি করব কিছুই বুঝতে পারছি না, সব মিলিয়ে আমি বেশ দুর্বিপাকে আছি, আমাদের কিরকমভাবে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা জানি না, তবে মহারাজ ইকবালকে বিষয়টা খুব দ্রুত জানাতে হবে। আমাদের এখানকার অনেক জিন সেখানে গিয়েছিল, তবে তারা নাকি কুরুলুস রাজ্যের ভেতরে প্রবেশ করতে পারেনি, কারণ তখন নাকি সংস্কারের কাজ চলছে। কিন্তু এই বিষয়টা বোঝাবো কি করে কিছুই তো বুঝতে পারছি না, এরকম করে নিজের পৈতৃক ভিটা ছেড়ে যেতে হবে কখনো ভাবতে পারিনি। তখন সে হা হতাশ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো এবং বলল কি যে, হে খোদা, আমাদেরকে রক্ষা করুন, এই বিপদ থেকে রক্ষা করুন, যে বিপদ সামনে আসতে চলেছে। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 4 এর এপিসোড নাম্বার 2 এখানেই শেষ। আশা করি গল্পের এতক্ষণ পর্যন্ত আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। গত এপিসোডে মানে 1 নম্বর এপিসোডে আমি আপনাদের কাছ থেকে তেমন সাড়া পাইনি, সেটা আপনারা 1 নম্বর এপিসোডের ভিউ দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে আমি এক্সপেক্ট করেছিলাম যে ভিউ আরও বেশি হবে, যেহেতু একটা জনপ্রিয় সিরিজ সেহেতু ভিউ আপনার 10,000-এর বেশি তো ছাড়াবেই, কিন্তু এত বড় একটা জনপ্রিয় সিরিজ মাত্র 2500 ভিউ, এটা আসলে এক্সপেক্ট করা যায় না। তো সেহেতু এত কষ্ট করে গল্পটা লেখা, আপনাদের জন্য ভয়েস দেওয়া, অনেক কষ্ট হয়েছে গল্পটা করতে। অন্যান্য সমস্ত গল্প থেকে এই গল্পে আমি বেশি এফোর্ট দিয়ে থাকি, তো সেহেতু সেটা যদি এরকম হয় তাহলে পরবর্তীতে কিন্তু এটা চালাতে একটু কষ্ট হয়ে যাবে। তো সেহেতু আশা করি আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো এখন পর্যন্ত যারা লাইক করেননি এবং কমেন্ট করেননি, এই ভিডিওতেও কিন্তু দ্বিতীয় পর্ব কিন্তু 500 কমেন্ট আপনাদেরকে করতে হবে, তবে মাত্র আপনার তৃতীয় এপিসোড পাবেন। তো এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং পুরো গল্প লেখা এবং সমস্ত কিছু আমি নিজেই করেছি, তো সেটা আপনাদের কাছে অবশ্যই শুনতে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, বেশি বেশি কমেন্ট করবেন, অবশ্যই 500 কমেন্ট না হলে তৃতীয় পর্ব পাবেন না। এবং যারা এখন পর্যন্ত দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।